নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন প্রথমে এফআইআই এবং ডিআই এর ডেটা দিয়ে শুরু করব। আজকের দিনে এই যে এফআইআই ডিআই এর ডেটা, সেটা খুবই খারাপ আসছে। মানে এতদিন দেখতে পাচ্ছিলাম এই এফআইআই এবং ডিআই এর মধ্যে একজন বিক্রি করলেও অন্যজন কিনে সেটা পুষিয়ে দিচ্ছিল, কিন্তু আজকের দিনে দেখতে পাচ্ছেন বহুদিন পর এই ডিআইআই এবং তার সঙ্গে সঙ্গে এই এফআইআই এরা দুজনেই বিক্রি করে দিয়েছে। আজকে এই ডিআইআই এরা 1048 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে এবং তারই সঙ্গে সঙ্গে এই এফআইআই এরাই 2078 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে। এবং যদি একটু হিস্ট্রি দেখি, এইখানে দেখতে পাচ্ছেন যেমনটা বলছিলাম সেরকমটাই দেখা যাচ্ছে। এই 22 এপ্রিল মানে আজকের দিনে এই দুজনের তরফ থেকে সেলিং হয়েছে। কিন্তু এর আগে যদি দেখেন, যখন এই এফআইআই বিক্রি করছিল ডিআইআই কিনে নিচ্ছিল, আবার যখন এই ডিআইআই বিক্রি করছিল তখন কিন্তু এফআইআই রা কিনছিল। এরকম প্যাটার্নই দেখতে পাওয়া যাচ্ছিল। এরকম করে যদি অনেক নিচেও নামান, এই জিনিসটা সচরাচর দেখতে পাবেন না যে একই দিনে দুজনে বিক্রি করেছে। এটা কিন্তু মার্কেটের জন্য খুবই খারাপ সংকেত। আর এটা তো গেল ক্যাশ মার্কেটের ব্যাপার। যদি ফিউচার এন্ড অপশনের কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন এই যে ইন্ডেক্স ফিউচার্স এখানেই 1520 কোটি টাকার বিক্রি করেছে এবং তারই সঙ্গে সঙ্গে স্টক ফিউচার্স এখানেও বিক্রি করেছে 3669 কোটি টাকার। মানে চার দিক থেকে আজকে সেলিং দেখা গেছে। তবে আজকে যে এফআইডিআই দুজনে বিক্রি করেছে, এটা নিয়ে খুব বেশি চিন্তা করার কারণ নেই। কারণ যদি এরকমটা নিয়মিত হতে থাকে তাহলে কিন্তু সেটা মার্কেটে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, কিন্তু এই একদিন দুদিনে মার্কেটে কিন্তু সেরকম বড় রিয়াকশন দেখা যাবে না। যদি লাগাতার এরকম দেখা যায় যে এফআইআই বিক্রি করছে, তাহলে বুঝে নিতে হবে সামনে কিছু খারাপ সংকেত রয়েছে। আর এরপরে আমেরিকান মার্কেট ডাউ জোন্স প্রায় 0.5% উপরে ট্রেড করছে। এরই সঙ্গে সঙ্গে নাসডাক কম্পোজিট এখানে কিন্তু খুব ভালো তেজি দেখতে পাওয়া যাচ্ছে, 1.40% বেড়েছে। এরপরে আমাদের ইন্ডিয়ান এডিআর গুলো দেখে নেব। এই ইনফোসিস এডিআর দেখতে পাচ্ছেন বড় একটা ক্র্যাশ দেখতে পাওয়া যাচ্ছে, 4.30% পড়া। আমাদের ইন্ডিয়ার মার্কেটেও এই 4%-এর কাছাকাছি পড়েছিল। উইপ্রো এডিআর 0.47% ডাউন। আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 1% ডাউন। এইচডিএফসি ব্যাংকের এডিআর 1.34% ডাউন। আর আজকে ভারতীয় মার্কেটে এই যে বড় বড় কোম্পানিগুলো, এইগুলো বেশিরভাগই পতন দেখিয়েছিল, তারই ইম্প্যাক্ট এই এডিআর গুলোতে দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে ডক্টর রেড্ডি ল্যাব প্রায় 1% আপ এবং এরই সঙ্গে সঙ্গে এই যাত্রা অনলাইন দেখতে পাচ্ছেন 0.93% বেড়ে ট্রেড করছে। আর এই ইনফোসিস এই শেয়ারটা এতটা পড়ে গেল কেন? কারণ আজকের দিনে আইটি সেক্টরে একটা কোম্পানি তার রেজাল্টের পরে প্রায় 10%-এর কাছাকাছি ক্র্যাশ করেছিল, তার তো ইম্প্যাক্ট পড়েইছে। তারই সঙ্গে সঙ্গে যদি আমরা এই ইনফোসিসের কথা বলি, আগামীকাল এই ইনফোসিস কোম্পানিটা তাদের এই কোয়ার্টার ফোরের যে রেজাল্ট সেটা টেস্ট করতে চলেছে। দেখতে পাচ্ছেন এপ্রিল 23 তারিখে ডেট রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারেও ঘোষণা করতে পারে। আর মার্কেট কি অনুমান করে চলছে, দেখতে পাচ্ছেন এই কোয়ার্টার অন কোয়ার্টার এই যে প্রফিট সেটা পড়ে যেতে পারে, এরকমই মার্কেট অনুমান করে চলছে। এবং তারই সঙ্গে সঙ্গে আরো কিছু জিনিসের উপর নজর থাকবে, সেটা হচ্ছে কোম্পানি গাইডেন্স কেমন দেয় এবং তারই সঙ্গে সঙ্গে কেমন কি ডিল জিতেছে সেই খবরগুলোর উপরে। তবে আজকের দিনে ইনফোসিস এই কোম্পানির জন্য একটা ছোট ভালো খবর এসেছে, সেটা কি এই ইনফোসিস এরাই ওপেন এআই এদের সঙ্গে পার্টনারশিপ করেছে। কিসের জন্য? দেখতে পাচ্ছেন অ্যাক্সিলারেট এন্টারপ্রাইজ এআই ট্রান্সফরমেশন অ্যান্ড আনলক এআই ভ্যালু অ্যাট স্কেল। তো এই এআই সেক্টরে নিজেদের কাজকে বাড়ানোর জন্য এই পার্টনারশিপটা তারা করেছে। এরপরে গিভ নিফটি এটা কেমন সংকেত দিচ্ছে, কিছুটা লাল নিশানে ট্রেড করছে, 0.33% পড়া, 81 পয়েন্টের কাছাকাছি পড়েছে। আর এরপর যদি কোয়ার্টার ফোর নাম্বারের ব্যাপারে কথা বলি, আজকে অনেক কোম্পানি তাদের কোয়ার্টার ফোরের নাম্বার করেছে এবং তাদের মধ্যে একটা বড় কোম্পানি হচ্ছে ট্রেন্ট। এটা টাটা গ্রুপের একটি কোম্পানি। এর মধ্যে অনেক ব্র্যান্ড রয়েছে, যেমন এই ওয়েস্ট সাইড, তার সঙ্গে সঙ্গে জুডিও। এইখানে কোম্পানির নাম্বার কেমন এলো, এইখানে সেলস দেখতে পাচ্ছেন 4,217 কোটি থেকে বের হয়েছে 5,028 কোটি। এই এবিটাও দেখতে পাচ্ছেন 651 কোটি থেকে বের হয়েছে 911 কোটি। নেট প্রফিট 312 কোটি থেকে এই 26% বেড়ে হয়েছে 413 কোটি। কিন্তু কোয়ার্টারলি যদি দেখেন, কোয়ার্টারলি কিন্তু কোম্পানির নাম্বার খারাপ, 5,345 থেকে পড়ে গেছে। তারপরে এই এবিটা এটা দেখতে পাচ্ছেন 1,088 কোটি থেকে পড়েছে এবং এই নেট প্রফিট এটা 510 কোটি থেকে পড়ে হয়ে গেছে 413 কোটি। তারই সঙ্গে সঙ্গে কোম্পানি কিছু কর্পোরেট অ্যাকশনও ঘোষণা করেছে। এক একটা শেয়ার পিছু এই কোম্পানিটা 6 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। এবং আরো একটা জিনিস ঘোষণা করেছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই বোনাস ইস্যু। কোম্পানি এই বোনাসটাও ইস্যু করে দিয়েছে। আর এই বোনাসের রেশিও কেমন রয়েছে, দেখতে পাচ্ছেন 1:2। অর্থাৎ এই 10 কোম্পানির যদি 2খানা শেয়ার আপনার কাছে থেকে থাকে, তাহলে আপনি আরো একটা অতিরিক্ত শেয়ার পেয়ে যাবেন, মানে মোট 3খানা শেয়ার হয়ে যাবে এবং সেই অনুপাতে শেয়ারের যে প্রাইস সেটাও কিন্তু কম হয়ে যাবে। তবে এই যে বোনাসের রেশিও এটা মার্কেটের পছন্দ নাও হতে পারে, কারণ ধরুন যার কাছে একটা শেয়ার রয়েছে সেটাই বোনাসটা পাবে না। তার সঙ্গে সঙ্গে ধরুন কারোর কাছে 101খানা এই ট্রেন্টের শেয়ার রয়েছে,
সেই বোনাস হিসাবে 50টা পাবে, কিন্তু তার কাছে যে অতিরিক্ত একটা শেয়ার রয়েছে, মানে 101টা রয়েছে, বিজোড় সংখ্যায় রয়েছে, তো তার যে বোনাস সেটা কিন্তু এই শেয়ার হোল্ডাররা পাবে না। মানে এরকম বোনাসে এই ইনভেস্টররা কিন্তু একটু অখুশি হয়। আর এই বোনাস ইস্যু করার পাশাপাশি, ডিভিডেন্ডের পাশাপাশি কোম্পানি এই 2,500 কোটি টাকা ফান্ড রেজিং এর ব্যাপারেও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। বাজার থেকে এই কোম্পানি তাদের ব্যবসা বাড়ানোর জন্য 2,500 কোটি টাকা তুলবে, এবং এই বোনাসটাই দেখতে পাচ্ছেন কোম্পানির ফার্স্ট এভার বোনাস, মানে কোম্পানি প্রথমবারের জন্য এই বোনাস দিল। তবে এখন এই বোনাসের যে ডেট সেটা তারা ঘোষণা করেনি, মানে কবে রেকর্ড ডেট রয়েছে, এই ডেট রয়েছে। আর কোম্পানির যে রেজাল্ট এলো, এখানে মার্কেটের অনুমান কেমন ছিল, এইখানে দেখতে পাচ্ছেন নেট প্রফিট এটা তো 30% বেড়ে 455 কোটি হয়েছে, যেটা আগের থেকেও বেশি। আগে ছিল 350 কোটি। এইখানে মার্কেটের অনুমান দেখতে পাচ্ছেন কত ছিল, এই 376 কোটি। মানে অনুমানের থেকে নেট প্রফিট অনেকটাই ভালো এসেছে, 376 কোটির জায়গায় 455 কোটি এসেছে। রেভিনিউ দেখতে পাচ্ছেন অনুমান ছিল 4,932 কোটি, একদম ইনলাইন এসেছে 4,937 কোটি। এবিটা এইখানে অনুমান ছিল 798 কোটি আসবে, সেই অনুমানের থেকে বেশি এসেছে, 919 কোটি এসেছে। এবং এই এবিটা মার্জিন এখানে অনুমান ছিল 16.5% আসবে, এসেছে কত, 18.6%। মানে কোম্পানির এমনিও নাম্বার ভালো, তার সঙ্গে সঙ্গে বোনাস দেওয়ার ব্যাপারেও ঘোষণা করেছে, ডিভিডেন্ডও দিয়েছে, তারপরে ফান্ড রেজিংও করেছে। শুধুমাত্র এই বোনাসের যে রেশিও সেটাই একটু নেগেটিভ। তো এটাই দেখার থাকবে আগামীকাল কেমন পারফরমেন্স এই কোম্পানিটা দেখায়। তারপরে কোম্পানি দীপক নাইট্রাইট লিমিটেড, কেমিক্যাল সেক্টর এটি খুবই স্ট্রং কোম্পানি, আজকে 5.76% বেড়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানির যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা আপডেট হয়ে গেছে। এখানে যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, এইখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোমোটার, তাদের কাছে এই যে শেয়ার হোল্ডিং এটা তো ফিক্সড রয়েছে, কোয়ার্টার অন কোয়ার্টার বাড়েনি। কিন্তু যদি এফআইআই দেখেন, দেখতে পাচ্ছেন 6.06% ছিল, সেখান থেকে বাড়িয়ে করেছে 6.19%। এবং এই ডিআইআই এরা দেখতে পাচ্ছেন 23.20% থেকে বাড়িয়ে করে ফেলেছে 23.46%। আর কমেছে কাদের, পাবলিকের কাছেই কমেছে, 21.42% ছিল, সেখান থেকে কমে হয়ে গিয়েছে 21.01%। তো এই পাবলিকের শেয়ার হোল্ডিং কমা এবং তারই সঙ্গে সঙ্গে এফআইআই ডিআইআই এদের এটা বাড়া, এটা কিন্তু শেয়ারের জন্য পজিটিভ হিসাবে ধরা হয়। তারপরের কোম্পানি মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড, আমাদের ইন্ডিয়ান মার্কেটের বলতে পারেন এই ডিফেন্স সেক্টরের নেভি স্টক এগুলো। এর সঙ্গে সঙ্গে আরো অনেক কোম্পানি রয়েছে, যেমন কোচিং শিপইয়ার্ড রয়েছে, তার সঙ্গে সঙ্গে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স রয়েছে। কিন্তু এই কোম্পানি একটা বিশেষত্ব রয়েছে, সেটা কি, বাকি যে দুটো কোম্পানির নাম বললাম, কোচিং শিপইয়ার্ড এবং তার সঙ্গে সঙ্গে জিআরএসি, এরা কিন্তু এই যে সাবমেরিন সেগুলো তৈরি করে না। মানে ভারতের মধ্যে কোনো কোম্পানি যদি সাবমেরিন তৈরি করে থাকে ডিফেন্স সেক্টরে, সেটা হচ্ছে মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স। আরো একটা কোম্পানি রয়েছে, সেটা হচ্ছে এলএনটি। তবে তারা এই ডিফেন্স সেক্টর থেকে এই সাবমেরিন তৈরির জন্য সেরকম বড় অর্ডার পায় না। এই বড় অর্ডার গুলো কারা পায়, এই মাঝগাঁও ডকই পেয়ে থাকে। এবং এই কোম্পানি আগামীকাল ফোকাসে থাকতে পারে, কি কারণে, এইখানে দেখতে পাচ্ছেন জার্মানি এক্সপেক্ট টু সাইন সাবমেরিন ডিল উইথ ইন্ডিয়া সুন, ডিফেন্স মিনিস্টার সেজ। এইখানে দেখতে পাচ্ছেন জার্মানির ডিফেন্স মিনিস্টার বরিস পিস্টোরিয়াস, তিনি আমাদের ইন্ডিয়ার ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এনাকে অভ্যর্থনাও জানিয়েছেন। এবং তারই সঙ্গে সঙ্গে কি বলছেন, আই এম ভেরি ভেরি কনফিডেন্ট দ্যাট আই উইল বি এবল টু সাইন ইট সুন। মানে এই জার্মানি এরা খুব তাড়াতাড়ি এই যে ডিল সেটা সাইন করে নিতে পারে। পিস্টোরিয়াস সেড অ্যাডিং হি এক্সপেক্টেড এ সাইনিং উইদিন দ্য নেক্সট 3 মান্থ, অর্থাৎ পরবর্তী 3 মাসের মধ্যেই এই সাবমেরিন রিলেটেড ডিল এটা ইন্ডিয়ার সঙ্গে জার্মানি সাইন হয়ে যাবে। এটাই মাঝগাঁও ডকের জন্য খুবই বড় একটা পজিটিভ ব্যাপার। এরপরে যদি ক্রুড অয়েলের কথা বলি, এই ক্রুড অয়েলের দিক থেকে আমাদের মার্কেটে চিন্তা একটু বাড়ছে। যে ক্রুড অয়েল 90 এর নিচে নেমে গিয়েছিল এবং তারই সঙ্গে সঙ্গে গত কিছুদিন এই 95 এর কাছাকাছি কনসলিডেট করছিল, সেটা আজকের দিনে আবার এই 102 এর উপরে উঠে গেছে। দেখতে পাচ্ছেন এই ব্রেন্ট ক্রুড এটা এই 102 এ চলছে। এটা মার্কেটে অবশ্যই চিন্তা বাড়াবে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি, গভর্নমেন্ট কিছুদিন আগে এই পেট্রোল এবং ডিজেল এদের উপর থেকে নেওয়া এই এক্সাইজ ডিউটি এটা কমিয়ে দিয়েছিল। কি কারণে, যাতে নয় পেট্রোল ডিজেলের দাম বাড়াতে হয়। এই পেট্রোল ডিজেলের দাম বাড়ালে কি হবে, এই পাবলিক অখুশি হবে। এবং এই পাবলিক অখুশি হলে কি হবে, সামনে ইলেকশন ছিল এবং এই ইলেকশনে তার ইম্প্যাক্ট করতে পারে। সেই কারণে গভর্নমেন্ট কি করেছিল, এই এক্সাইজ ডিউটি এটা কমিয়ে দিয়েছিল। মানে কি, যে সমস্ত কোম্পানিগুলো পেট্রোল ডিজেল এগুলো বিক্রি করে থাকে তাদের থেকে তো সরকার ট্যাক্স নেয়, তো সেই ট্যাক্স নেওয়া সরকার কমিয়ে দিয়েছিল। কতটা কমিয়ে দিয়েছিল, দেখতে পাচ্ছেন এই পেট্রোলের উপর আগে 1 লিটারের ট্যাক্স নিত 13 টাকা, সেটা কমিয়ে 3 টাকা করে দিয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে ডিজেল এখানে আগে 10 টাকা ট্যাক্স নিত, সেটা কমিয়ে 0 করে দিয়েছিল। এবং এর ফলে কোম্পানিগুলো যে রয়েছে, মানে যারা তেল বিক্রি করে, বিপিসিএল বলুন, এইচপিসিএল বলুন, ইন্ডিয়ান অয়েল, এরাও পাবলিককে আগের মতো দামি এই যে পেট্রোল ডিজেল এগুলো বিক্রি করতে পারছিল। কিন্তু এই কোটাক ইকুইটিস এদের তরফ থেকে কিছু রিপোর্ট খারাপই আসছে। সেটা কি, দেখতে পাচ্ছেন পেট্রোল ডিজেল প্রাইস মে রাইজ 25 to 28 পার লিটার আফটার পোলস অ্যাজ ক্রুড স্পাইকস। তো এই ক্রুড অয়েলের দাম বেড়ে গেছে, সেই তুলনায় আমাদের ইন্ডিয়ান যে গভর্নমেন্ট কোম্পানিগুলো রয়েছে তারাই পেট্রোল ডিজেল এগুলোর দাম বাড়ায়নি। তো এই ক্রুড অয়েলের দাম বেড়ে গেলে পেট্রোল ডিজেল এদেরও দাম বাড়বে, এটাই স্বাভাবিক। কারণ ক্রুড অয়েল হচ্ছে কাঁচা মাল, এবং সেই কাঁচা মালকেই যদি বেশি দাম দিয়ে কিনতে হয় তাহলে তো পেট্রোল ডিজেল এগুলোর দাম বাড়বে। কিন্তু এই ভোটের জন্যই বলতে পারেন এই পেট্রোল ডিজেল এগুলো
যেগুলোর দাম এতদিন বাড়ানো হয়নি। কিন্তু এই কোটাক ইকুইটিস এরা এই রিপোর্টটা সামনে রেখেছে, ভোটের পর এই পেট্রোল ডিজেলের দাম 25 থেকে 28 টাকা পর্যন্ত পার লিটার বেড়ে যেতে পারে। হতে পারে একবারই এই দাম বেড়ে গেল, এবং তার সঙ্গে সঙ্গে এটাও হতে পারে যে ধাপে ধাপে মানে 5 টাকা 6 টাকা এরকম করে করে এই পেট্রোল ডিজেলের দাম বাড়তে পারে। আর যদি এরকমটা হয় তাহলে কিন্তু সেটা মার্কেটের উপর খুবই বড় নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। এর আগে আমরা দেখেছি এই যে নায়ারা, এটা একটা প্রাইভেট কোম্পানি, এরাই পেট্রোলের দাম 5 টাকা বাড়িয়ে দিয়েছিল, তার সঙ্গে সঙ্গে ডিজেল এটার দাম 3 টাকা বাড়িয়ে দিয়েছিল পার লিটার। আর এরপরে যদি সরকারি কোম্পানিগুলো এই দাম বাড়িয়ে দেয় তাহলে কি হবে, এই যে ইনফ্লেশন এটা অনেকটাই বেড়ে যাবে। কারণ এই তেলের দাম বৃদ্ধি মানে কি, এই যে ট্রান্সপোর্টেশন তার খরচ বাড়া, এবং ট্রান্সপোর্টেশনের খরচ বাড়া মানে সব জিনিসের দাম শেষমেশ বেড়ে যাবে। আর এই ইনফ্লেশন বেড়ে গেলে বাজারে যে রেট কাটার সম্ভাবনা সেটা তো ভুলেই যান। তারই সঙ্গে সঙ্গে আমাদের যে জিডিপি রয়েছে এর উপরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে, এবং এই জিডিপি নিয়েও কিছু নেগেটিভ রিপোর্ট সামনে আসছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে মুডি, তারা আমাদের এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-এর যে গ্রোথ ফোরকাস্ট সেটা কমিয়ে দিয়েছে। কমিয়ে কত করেছে দেখতে পাচ্ছেন, 6% করেছে। এই 2026-এর গ্রোথ প্রজেক্টেড কত ছিল দেখতে পাচ্ছেন, 7.6%। তো সেইখান থেকে যে কমিয়ে দিচ্ছে 6%, এটা কিন্তু অনেকটাই কম। এবং কি জন্য কমাচ্ছে দেখতে পাচ্ছেন, হায়ার এনার্জি কস্ট, মানে এই তেলের দাম বেড়ে যেতে পারে, এটাকে মাথায় রেখে কিন্তু মুডি তারা ইন্ডিয়ার ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-এর যে গ্রোথ ফোরকাস্ট সেটা কমিয়ে 6% করে দিয়েছে। যদি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, দ্বিতীয় দফার যে ভোট সেটা রয়েছে এই 29শে এপ্রিল। এই রেজাল্ট বেরোবার জন্য সরকার নাও অপেক্ষা করতে পারে, তার আগেই অর্থাৎ মে মাস শুরু হওয়ার আগেই এই যে তেলের দাম সেটা কিন্তু বাড়িয়ে দিতে পারে সরকার। এই কথাটা আমি বলছি না, এই যে কোটাক ইকুইটিস এরাই কিন্তু বলছে। এরপরে আরো অনেক কোম্পানি তাদের কোয়ার্টার ফোরের নাম্বার পেশ করেছে, তাদের মধ্যে একটা কোম্পানি হচ্ছে এই ওএফএসএস, আজকের দিনে 2.8% বেড়েছে। কোম্পানির নাম্বার কেমন এসেছে দেখতে পাচ্ছেন, খুবই স্ট্রং নাম্বার। সেলস 20% বেড়েছে, 1716 কোটি থেকে বেড়ে 2065 কোটি। এবিটা দেখতে পাচ্ছেন 765 কোটি থেকে বেড়ে 1056 কোটি। নেট প্রফিট 644 কোটি থেকে বেড়েছে 642 কোটি, এখানে 31% জাম দেখতে পাওয়া গেছে। তারই সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে অপারেটিং প্রফিট মার্জিন এটা স্ট্রং এসেছে, 45% থেকে বেড়ে হয়েছে 51%। এবং তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা একটা হিউজ পরিমাণে ডিভিডেন্ড দিতে চলেছে। দেখতে পাচ্ছেন এই কোম্পানি একটা শেয়ার পিছু 270 টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে। কত দিনের মধ্যে ডিভিডেন্ড পেমেন্ট করা হয়ে যাবে দেখতে পাচ্ছেন, মে 21-এর মধ্যে এই যে ডিভিডেন্ড সেটা পেমেন্ট করা হয়ে যাবে। আর এই ডিভিডেন্ডের জন্য রেকর্ড ডেট কবে রাখা হয়েছে, এই মে 7 তারিখ থেকে রাখা হয়েছে। অর্থাৎ এই তারিখে যদি শেয়ারটা আপনার পোর্টফোলিওতে থেকে থাকে তাহলে আপনি একটা শেয়ার পিছু 270 টাকা করে ডিভিডেন্ড পেয়ে যাবেন। তারপরে কোম্পানি এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এখানে যদি কোম্পানির সেলস দেখেন অনেকটাই ডাউন হয়ে গেছে, 82% পড়েছে। এবিটা এটা 133% পড়েছে। নেট প্রফিটও কিছুটা ডাউন, 1% ডাউন। তার সঙ্গে সঙ্গে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর যে রেজাল্ট সেগুলো অনেক জটিল হয়, তো অত ভেতরে যাবো না, শুধু ওপর থেকে দেখে নিন। এই সেলস এটাও কমে গেছে, নেট প্রফিট এটাও কমে গেছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির এই যে প্রিমিয়াম ইনকাম এটাই 16% বেড়েছে। মিক্স নাম্বার বলতে পারেন। তারপরের কোম্পানি টাটা কমিউনিকেশন লিমিটেড, এইখানে কোম্পানির সেলস 9% বাড়লেও কোম্পানির নেট প্রফিট হেভিলি কমে গেছে। এই 1041 কোটি নেট প্রফিট পড়ে হয়ে গিয়েছে এই 260 কোটির কাছাকাছি। তবে এই অপারেটিং প্রফিট মার্জিন এটা সামান্য ইমপ্রুভ হয়েছে, 19% থেকে বেড়ে হয়েছে 20%। তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করে দিয়েছে, একটা শেয়ার পিছু 17.5 টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে। তো কবে ডিভিডেন্ড দেওয়া হবে দেখতে পাচ্ছেন, এখনো সেই ডেট ঠিক করা হয়নি। দ্য ডিভিডেন্ড উইল বি পেড আফটার অ্যাপ্রুভাল ফ্রম শেয়ার হোল্ডার্স অ্যাট দ্য আপকামিং অ্যানুয়াল জেনারেল মিটিং, মানে পরবর্তীকালে যে এজিএম হবে সেখানে এই শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পেলে এই ডিভিডেন্ডের ব্যাপারটা ঘোষণা করা হবে। তারপরের কোম্পানি এলএনটি টেকনোলজি সার্ভিসেস লিমিটেড, এইখানে কোম্পানির নাম্বার কেমন এলো, এইখানে সেলস 2638 কোটি থেকে বেড়েছে 2858 কোটি। কোয়ার্টারলিও বাড়া। এবিটাও দেখতে পাচ্ছেন এই 433 কোটি থেকে বেড়ে 521 কোটি হয়েছে, 20% বেশি। এবং এই নেট প্রফিট 310 কোটি থেকে বেড়েছে 333 কোটি, এটাই 23% বেশি। এবং এই কোম্পানি একটা শেয়ার পিছু 40 টাকা করে ডিভিডেন্ডও দিচ্ছে। আর এই ডিভিডেন্ডের রেকর্ড ডেট কবে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে রেকর্ড ডেট এটা রাখা হয়েছে এই মে মাসের 22 তারিখে। তারপরের কোম্পানি ডেল্টা কর্প লিমিটেড, 11.87% আজকের দিনে বেড়েছে। এইখানে কোম্পানি তাদের নাম্বার পেশ করেছে। এই কোম্পানি অনলাইন গেমিং সংক্রান্ত কাজ করে থাকে, মানে আগে করতো, কিন্তু তারপরে গভর্নমেন্টের কিছু রুলস এর কারণে এই স্টকটা একদম ক্র্যাশ করে যায়। টপ থেকে দেখতে পাচ্ছেন প্রায় 85%-এর কাছাকাছি পড়া রয়েছে। সরকার কি করেছিল, এই যে অনলাইন গেমিং গ্যাম্বলিং এইগুলোকে একই ক্যাটাগরিতে ফেলে এই যে জিএসটি সেটা বাড়িয়ে দিয়েছিল, 28% পর্যন্ত জিএসটি লাগু করে দিয়েছিল। এবং সেটা কবে থেকে লাগু করেছিল, যবে থেকে এই কোম্পানিগুলো তাদের ব্যবসা শুরু করেছিল তবে থেকে লাগু করে দিয়েছিল। তারপরে কোম্পানির ব্যবসা ক্রমাগতই খারাপ হচ্ছে। এখানে যদি কোম্পানির সেলস দেখেন দেখতে পাচ্ছেন এই 183 কোটি থেকে পড়েছে 161 কোটি। এই অপারেটিং প্রফিট মার্জিন এটাও দেখতে পাচ্ছেন ডাউন হয়েছে, 22% থেকে পড়েছে 17%। আর এই নেট প্রফিট যেটা ছিল 165 কোটি, সেখান থেকে পড়েছে 16 কোটি। তবে মজাদার একটা ব্যাপার কি, আজকের দিনে তো এই শেষ কিছুক্ষণ সময় প্রায় 8.54% বেড়েছে, এবং সারা দিনে প্রায় 12%-এর কাছাকাছি বেড়েছে। কিন্তু কোম্পানি
কোম্পানির এই যে নাম্বার যেটা সামনে এসেছে সেটা দেখতে পাচ্ছেন মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এসেছে। এই বোর্ড মিটিং শুরু হয়েছিল 4টের সময় এবং শেষ হয়েছে 5টা 45-এ। এবং এই রেজাল্ট কখন সামনে এসেছে দেখতে পাচ্ছেন এই 7টা 28 মানে প্রায় 7:30টার সময় সামনে এসেছে, কিন্তু তার আগেই এই স্টক কিন্তু 12%-এর কাছাকাছি বেড়ে গেছে। তো দেখা যাক আগামীকাল এই স্টকটা কেমন পারফরমেন্স দেখায়। আর এই অনলাইন গেমিং সংক্রান্ত কিছু রুলস সরকার নিয়ে আসতে চলেছে, যেটা দেখতে পাচ্ছেন এই মে 1 তারিখ থেকে লাগু হয়ে যাবে। এই রুলস কিসের জন্য আনা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে অনলাইন গেমিং এটা একটা ফাস্ট গ্রোয়িং সেক্টর, খুব দ্রুত এই যে ব্যবসা সেটা বাড়ছে, তো সেটাকে রেগুলেট করার জন্য এই যে নিয়ম সেগুলো আনা হয়েছে। দেখতে পাচ্ছেন হোয়াইল প্রোটেক্টিং ইউজার স্পেশালি চিলড্রেন অ্যান্ড ভালনারেবল গ্রুপস, বিভিন্ন যে ইউজাররা রয়েছে তাদের প্রোটেকশন দেওয়ার জন্য এবং তারই সঙ্গে সঙ্গে এই যে শিশুরা রয়েছে যারা গেমিং এর প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে ভালনারেবল গ্রুপস এদেরকে কন্ট্রোল করার জন্য এই নিয়মগুলো আনা হচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ঝুঁকি থাকে এই মানি বেসড গেমে, মানে ফাইন্যান্সিয়াল ঝুঁকি থাকে। যেমন দেখতে পাচ্ছেন এই অনলাইন গেমিং এ বহু নিউজ সামনে এসেছে যেখানে ছোট ছোট ছেলেরা তাদের বাবা মায়ের জমানো টাকা সেগুলো পুরোটাই এই অনলাইন গেমে শেষ করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে সাইকোলজিক্যাল রিস্কও থেকে থাকে। তো এই সব কিছু ম্যানেজ করার জন্য গভর্নমেন্ট এই যে নিয়ম সেটা এই মে মাসের 1 তারিখ থেকে লাগু করছে। তারপরের কোম্পানি কাজারিয়া সেরামিক্স লিমিটেড, এই কোম্পানি এপ্রিলের 30 তারিখে বোর্ড মিটিং বসাতে চলেছে এবং যেখানে এই কোম্পানিটা এই ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করতে পারে, তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই বাইব্যাকের ব্যাপারে প্রপোজাল সামনে রাখতে পারে। এর পরের কোম্পানি হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। এইখানে কোম্পানি একটা বড় মাপের অর্ডার পেয়েছে। এই অর্ডারের ভ্যালু কত? 569 কোটি। বিভিন্ন ডিফেন্স ইলেকট্রনিক প্রোডাক্ট তৈরি করবে, যেমন তার মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাভিওনিক্স রয়েছে, ইডব্লিউ সিস্টেম রয়েছে, হাই এনার্জি লেজার রয়েছে, কমিউনিকেশন ইকুইপমেন্ট, তারপরে ট্যাঙ্ক সাব সিস্টেম রয়েছে, লেজার বেসড ফিউজ রয়েছে, টেস্ট ইকুইপমেন্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জিনিস আপগ্রেড, তার সঙ্গে সঙ্গে স্পেয়ার্স এবং এই সার্ভিসও করে থাকবে। আর তারই সঙ্গে সঙ্গে এবারে এই ভারত ইলেকট্রনিক্স এই কোম্পানির মার্চের যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা আপডেট হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই এফআইআই রা এরা কিন্তু হেভিলি তাদের স্টেক বাড়িয়েছে। আগে এফআইআই এদের স্টেক ছিল 18.51%, সেখান থেকে 1% বাড়িয়ে করেছে 19.51%। এর পরের কোম্পানি হচ্ছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। এই কোম্পানিটা রেজাল্টের পরে কিছুটা পড়ে গিয়েছিল, তবে কোম্পানির অ্যাকচুয়াল যে ব্যবসা সেটা এখনো শুরুই হয়নি। কোম্পানি আস্তে আস্তে নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে, বিভিন্ন খবরও মাঝে মাঝে আসছে। এই যে অ্যালায়েন্স গ্রুপ এদের সঙ্গে আগে বাজাজের পার্টনারশিপ ছিল, তো এই বাজাজ অ্যালায়েন্স এটা অনেকেই শুনে থাকবেন। তো এই অ্যালায়েন্স এরা বহু বছর পর বাজাজের সঙ্গে যে পার্টনারশিপ সেটা ভাঙে এবং এই জিও ফাইন্যান্স এদের সঙ্গে পার্টনারশিপ করে। এবং আজকের দিনে কিছু নিউজ সামনে আসছে, দেখতে পাচ্ছেন এই জিও ফাইন্যান্সিয়াল এবং তার সঙ্গে সঙ্গে অ্যালায়েন্স এরা একটা 50-50 জেভি তৈরি করেছে, মানে জয়েন্ট ভেঞ্চার, যেখানে এই দুটো কোম্পানিরই 50% অংশীদারিত্ব থাকবে। কিসের জন্য? দেখতে পাচ্ছেন এই হেলথ তার সঙ্গে সঙ্গে নন লাইফ ইন্স্যুরেন্স বিজনেসে এন্ট্রি নেওয়ার জন্য। যখন এই কোম্পানির বিজনেস পুরো দমে শুরু হয়ে যাবে তখন কিন্তু এই যে স্টক এটাকে আটকানো মুশকিল হবে। আর এরপরে যদি কথা বলি এভিয়েশন সেক্টরের ব্যাপারে, এই সেক্টরের জন্য কিছু খবর সামনে আসছে। এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ইন টক্স উইথ 4 স্টেটস টু কাট এটিএফ ভ্যাট অ্যাজ এয়ারলাইন্স রিল ফ্রম ওয়েস্ট এশিয়া ক্রাইসিস। মানে গভর্নমেন্ট 4খানা রাজ্যের সঙ্গে এই যে এটিএফ এর ভ্যাট এটা কমানোর জন্য কথাবার্তা চালাচ্ছে। কোন কোন স্টেট রয়েছে? এই দিল্লি রয়েছে, এরা 25% চার্জ নিয়ে থাকে, তামিলনাড়ু রয়েছে এরা 29%, মহারাষ্ট্র রয়েছে এরা 18% নিয়ে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলও রয়েছে। বর্তমানে এই যে এটিএফ এর দাম বেড়ে যাচ্ছে, তো সেটাকে কন্ট্রোল করার জন্য গভর্নমেন্ট কিন্তু স্টেটগুলোর সঙ্গে কথা বলছে যাতে স্টেটগুলোই ভ্যাট কমায় এবং তার ফলে এই এটিএফ এর প্রাইস শুরু করে না বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন এই ওয়েস্ট এশিয়া ক্রাইসিসের জন্য এই যে এটিএফ এর প্রাইস সেটা কিন্তু রেকর্ড হাইকে ছুঁয়ে গেছে। আর এই এটিএফ প্রাইস এটা বাড়ার জন্য তো এয়ার ফেয়ার্স মানে এই এরোপ্লেনের যে ভাড়া সেগুলো বেড়েছে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আগামীকাল আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রথম দফার যে ভোট সেটা শুরু হচ্ছে, এবং এই ভোট শুরু হওয়ার আগে এই দিল্লি থেকে কলকাতার যে এয়ার ফেয়ার্স এটা স্কাই রকেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 30,000 টাকা পার হেড এক একটা টিকিটের দাম দাঁড়াচ্ছে। দেখতে পাচ্ছেন নর্মাল ডে এই যে টিকিটের ভাড়া এটা থাকে 5,000 থেকে 7,000, কিন্তু এই পোলিং ডে এটার কারণে এই যে টিকিটের ভাড়া এটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 25,000-এর কাছাকাছি, যেটাই টাইমস নাও রিপোর্ট করেছে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই এপ্রিলের 29 তারিখে এই যে টিকিটের ভাড়া সেটাও কিন্তু হু করে বাড়ছে। তারপরে আগামীকাল এই জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এগুলো ফোকাসে থাকতে পারে, কারণ এই কোম্পানিগুলোর ইউজার বেসের যে ডাটা সেগুলো প্রতি মাসে আমাদের সামনে আসে। এইখানে দেখতে পাচ্ছেন এবারে যে ডেটাটা সামনে এসেছে সেখানে টেলিকম মার্কেট এটা এক্সপ্যান্ড হয়েছে, অর্থাৎ এই যে সাবস্ক্রাইবারের সংখ্যা সেটা বেড়েছে। টোটাল সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন বেড়ে দাঁড়িয়েছে 1.33 বিলিয়নে। আর গ্রোথ কোথায় কোথায় দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন এই ওয়ারলেস সেগমেন্টে এই গ্রোথ বেড়েছে। তারই সঙ্গে সঙ্গে ব্রডব্যান্ড সাবস্ক্রাইবার এটাও বেড়ে 1,065 মিলিয়নকে ছাপিয়ে গেছে। এই যদি ব্রডব্যান্ড সেক্টরের কথা বলি, এখানে সব থেকে এগিয়ে রয়েছে রিলায়েন্স জিও, এদের সাবস্ক্রাইবার রয়েছে 523.44 মিলিয়ন। তারপরে ভারতী এয়ারটেল রয়েছে 368.84 মিলিয়ন, এবং তারপরে ভোডাফোন আইডিয়া রয়েছে, এদের সাবস্ক্রাইবার 128.9 মিলিয়ন। তারই সঙ্গে সঙ্গে এই ওয়ারলেস অপারেটর মার্কেটেও সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়েছে। এই ভারতী এয়ারটেল দেখতে পাচ্ছেন এরা 5.09 মিলিয়ন,
ইউজার্স অ্যাড করেছে। তারপরে রিলায়েন্স জিও এরা 3.23 মিলিয়ন সাবস্ক্রাইবার অ্যাড করেছে। তারপরে ভোডাফোন আইডিয়া এরা ক্রমাগত সাবস্ক্রাইবার হারাচ্ছিল, তো সেইখান থেকে কোম্পানি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছেন এই 1.03 লাখ সাবস্ক্রাইবার অ্যাড হয়েছে নতুন। তারই সঙ্গে সঙ্গে বিএসএনএল এরাও এই যে মান্থলি লস সেটা থেকে বেরিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন এরাও এই 17,095 খানা ইউজার্স অ্যাড করতে পেরেছে। এবারে টেলিকম সেক্টর যে ডেটা সেটা পজিটিভ দিকেই এসেছে। এরপর একটি কোম্পানি এভারেডি ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড আজকে দেখতে পাচ্ছেন 6.13% বেড়েছে। এমনিতেই আজকে ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোতে তেজি ছিল, আর এই কোম্পানিটা বাড়ার পেছনে একটা স্ট্রং কারণও রয়েছে। সেটা কি, সেটা দেখতে পাচ্ছেন এই এভারেডি সেটস আপ 200 crore ব্যাটারি প্ল্যান্ট ইন জম্মু টু বুস্ট লোকাল প্রোডাকশন। এই কোম্পানিটাই ব্যাটারি প্ল্যান্টের জন্য এই জম্মুতে 200 কোটি টাকা ইনভেস্ট করেছে। কিসের জন্য, দেখতে পাচ্ছেন টু বুস্ট লোকাল প্রোডাকশন। আর এমনিতেই দেখতে পাচ্ছেন এরকম রিপোর্ট সামনে আসছে যে পরবর্তীকালে পেট্রোল ডিজেল এগুলোর দাম বেড়ে যেতে পারে। যদি এগুলোর দাম সত্যিই বেড়ে যায় এতটা করে, এই 25 টাকা 30 টাকা করে, তাহলে কিন্তু অনেক মানুষ এই যে ইভি গাড়ি এগুলোর দিকে ঝুঁকবে। নর্মাল যে পেট্রোল ডিজেলের গাড়ি এগুলোর কিন্তু সেলস কমে যেতে পারে, এবং এই সব কিছুর কারণেই ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো হেভিলি কিন্তু ইনভেস্টও করছে। আর যদি এরপরে এই কোয়ার্টার ফোর রেজাল্টের ব্যাপারে কথা বলি, মানে আগামীকাল কোন কোন কোম্পানির নাম্বার রয়েছে, এইখানে দেখতে পাচ্ছেন এপ্রিলের 23 তারিখে কাদের নাম রয়েছে। এইখানে দেখুন ইনফোসিস এদের নাম রয়েছে, তারপরে আদানি এনার্জি সলিউশন এদের নাম রয়েছে, ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ বা আইএক্স এদের নাম রয়েছে, তারপরে সাইন্ড রয়েছে, মাহিন্দ্রা লজিস্টিক্স রয়েছে, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, তারপরে স্টার্লিং অ্যান্ড উইলসন রিনিউয়েবল এনার্জি রয়েছে। আরো কিছু কোম্পানি রয়েছে যেমন এই আদিত্য বিড়লা সানলাইফ এএমসি, সিআইই অটোমোটিভ রয়েছে, হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল রয়েছে, টাটা টেলি সার্ভিসেস রয়েছে। এরকম কিছু কোম্পানি তাদের নাম্বার টেস্ট করবে। আর এই যুদ্ধের পরিস্থিতি বর্তমানে কেমন রয়েছে এটা তো দেখেইছেন। ট্রাম্প এই সিজফায়ারের যে টাইম সেটা কিছুটা বাড়িয়ে দিয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প আজকে এই কথাই বলছেন যে ইরানে 8জন মহিলা প্রোটেস্টরকে এই মৃত্যুর শাস্তি দেওয়া হয়েছিল, কিন্তু এই আমেরিকার সঙ্গে কথা বলে ইরান তাদের এই যে মৃত্যুদণ্ড সেগুলো রদ করেছে। দেখতে পাচ্ছেন এই 4জনকে ইমিডিয়েটলি রিলিজ করে দেওয়া হয়েছে, এবং বাকি 4জনকে 1 মাসের জন্য জেলে রাখা হয়েছে। তিনি এটাই বলছেন, আই ভেরি মাচ অ্যাপ্রিসিয়েট দ্যাট ইরান অ্যান্ড ইটস লিডার্স রেসপেক্টেড মাই রিকোয়েস্ট। মানে ডোনাল্ড ট্রাম্প এইসব ব্যাপারে রিকোয়েস্ট করেছিলেন, অ্যান্ড টার্মিনেটেড দ্য প্ল্যান্ড এক্সিকিউশন, মানে এই মৃত্যুদণ্ড সেটা রদ করেছে, এটাই তিনি বলছেন। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট ফিল্ম দেখে নিন। এই ডাউ জোন্স দেখতে পাচ্ছেন এই শেষের দিকে কিছুটা আস্তে আস্তে তেজি ফিরছে, 0.69% বাড়া, এবং পয়েন্ট হিসেবে দেখতে পাচ্ছেন টোটাল 340 পয়েন্ট কিন্তু বেড়েছে। আজকে ডাউ জোন্সের ফিউচার্স সেখানেও তেজি ছিল। আর যদি নাসডাক কম্পোজিটের কথা বলি, এখানেও এই তেজি বেড়েছে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে তেজি আসছে। এই শেষ কিছুক্ষণ সময় প্রায় 0.36% বেড়েছে, এবং টোটাল এই মুহূর্তে 1.64% বাড়া রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।